1901 সালে তৎকালীন ইরানের শাসক মুজাফফর শাহ ব্রিটিশদের সাথে একটি চুক্তি করে, যেই চুক্তিটার নাম হচ্ছে ডার্সি কনসেশন 1901। এই চুক্তির বিষয়বস্তু কি ছিল? এই চুক্তির ফলে ইরানের যেই তেল উৎপাদনের সক্ষমতা তার 80% ব্রিটিশ কোম্পানির হাতে তুলে দেওয়া হয় এবং তেলের উপার্জন থেকে যা আসতো তার 84% ব্রিটিশরা নিয়ে নিত এবং বাকি যেই 16% থাকে বা 16% আয়, মাত্র সেই আয়টুকুই ইরানিদেরকে দেয়া হতো। অর্থাৎ এই যে ডার্সি কনসেশন, এইটা ছিল ইরানিদের বিরুদ্ধে তেল নিয়ে বা ন্যাচারাল যেই সম্পদ, প্রাকৃতিক সম্পদ নিয়ে সবচাইতে নিকৃষ্ট একটি চুক্তি। এর ধারাবাহিকতায় যখন ইরানের জনগণ দেখলো যে আমার দেশের তেল, বেশিরভাগ তেল সেগুলো ব্রিটিশরা নিয়ে যাচ্ছে, তখন তারা ব্রিটিশদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করে এবং তৎকালীন যে ইরানের শাসক যারা ছিল, সেই শাহ বংশের যে শাসক ছিল তাদের উপরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। তারই ধারাবাহিকতায় 1933 সালে রেজা শাহ একটি নতুন চুক্তি করে, যেটা ছিল এই ডার্সি কনসেশনের একটি নতুন অ্যামেন্ডমেন্ট বা সংস্করণ, যেই চুক্তিটার নাম হচ্ছে অয়েল এগ্রিমেন্ট 1933। কিন্তু এই চুক্তিটার কারণে তখন এই যে তেলের বৈষম্য সেটা আরো বাড়তে থাকে এবং ইরানিরা তাদের সেই ন্যায্য যেই রাইট সেটা পায় না, উল্টো আরো বেশি বঞ্চিত হতে থাকে। এরপরে আসুন, এই দুইটা বিষয় গেল যে কেন আজকে আমেরিকানরা ইরানের সাথে সেই ঐতিহাসিক বৈরিতা সৃষ্টি করলো, কিভাবে করলো, তার প্রথম যেই প্রিলিমিনারি দুইটা স্টেপ সেটা কিন্তু সেই 1901 সালের ডার্সি কনসেশন এবং 1933 সালের অয়েল এগ্রিমেন্ট। এরপরে যখন এই দুইটা এগ্রিমেন্টের পরে যখন দেখলো যে ইরানিরা খুব বেশি ঠকতেছে, তখন তারা সেই দেশে অনেক বেশি জন অসন্তোষ সৃষ্টি করতে শুরু করলো এবং তখনই চলে আসে 1948 এ ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। উনি এসে ইরানি জনগণকে বলে যে আমরা এখন থেকে ইরানিদেরকে আর ব্রিটিশদেরকে আর কোনো ধরনের অপরচুনিটি দিব না। আমাদের যেই তেলের যে মজুত আছে বা তেলের যে উত্তোলন ক্ষমতা আছে এবং তা দিয়ে যেই নিট প্রফিট আসে, সেটা আমরা নিজেরাই আমাদের নিজেদের দেশের স্বার্থে খরচ করব। অর্থাৎ ইরানের তেল আজ থেকে ইরানের। যখন এই ধরনের জনসন্তোষমূলক কথাবার্তা সে বলতে থাকলো, তখন 1951 সালে ইরানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। তাকে ইরানের জনগণ ক্ষমতায়ন করে এবং সে ক্ষমতায় বসে সেই তার আগের কথা মতোই সে ব্রিটিশদেরকে ইরান থেকে বের করে দেয় এবং এই যে ইরানের যেই তেলের যেই সম্পদ সেটা ইরানের নির্দিষ্ট নিজস্ব মালিকানাধীন করে। কিন্তু এতেই ক্ষুব্ধ হয় ব্রিটিশরা। ব্রিটিশরা দেখলো এখন আর এখানে তেল নেওয়া যাচ্ছে না, তাই তারা কি করলো, ষড়যন্ত্র শুরু করলো, কনস্পাইরেসি শুরু করলো এই ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় 1953-তে ব্রিটিশরা যেহেতু তৎকালীন সময় ততটা শক্তিশালী ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তাই তারা এখানে আমেরিকাকে টেনে আনতে শুরু করলো। তারা আমেরিকাকে বুঝালো যে দেখো, তুমি এবং আমি মিলে যদি আজকে ইরানের এই মোহাম্মদ মোসাদ্দেককে সরাতে না পারি, তবে ইরান হয়তো রাশিয়ার কন্ট্রোলে চলে যাবে। অর্থাৎ তখন সে আমেরিকাকে এইভাবে বুদ্ধি দিল যে আজকে যদি আমরা ইরানকে পরাস্ত করতে না পারি, তাহলে আমরা তেলও পাবো না, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা হচ্ছে ইরানের সাথে তেল বাণিজ্য করবে এবং ইরানের সাথে না, রাশিয়ার সাথে তেল বাণিজ্য করবে এবং তারা হয়তো ভবিষ্যতে রাশিয়ার সেই কমিউনিজম দ্বারা প্রভাবিত হবে। এই কথা যখন ব্রিটিশরা আমেরিকানকে বলে, তখন আমেরিকা চিন্তা করলো যে তাহলে তো এখানে কিছু করা প্রয়োজন। এখন কি করা প্রয়োজন? তারই ধারাবাহিকতায় 1953 সালে অপারেশন অ্যাজাক্স পরিচালনা করা হয় মিউচুয়ালি। এখানে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6, এই দুইটা সংস্থা মিলে একটি কৃত্রিম অভ্যুত্থান সৃষ্টি করে, অর্থাৎ সিনথেটিক একটি মুভমেন্ট ক্রিয়েট করে ইরানের এগেনস্টে। এবং সেই মুভমেন্ট করার কারণে এবং ইরানের কিছু লোভী জেনারেল আছে, আর্মি জেনারেল, তাদেরকে ঘুষ টুস টাকা পয়সা দেওয়ার মাধ্যমে
তারা এই যে ইরানের ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন তাকে ক্ষমতাচ্যুত করে। ক্ষমতাচ্যুত করানোর পরে পুনরায় রেজা শাহ পাহলভীকে ক্ষমতায় আনে এবং রেজা শাহ পাহলভী তিনি কিন্তু পেশাগতভাবে একজন স্বৈরশাসক, বলা যায় স্বৈরশাসক ছিল। সুতরাং সে যখন আবার 1953-তে ক্ষমতায় আসে, 1953-তে ক্ষমতা আসার পরে সে ইরানের যেই জনগণ আছে তাদের উপরে অপারেশন চালায়, ইরানের যারা বিরোধী দলীয় নেতাকর্মী আছে তাদের উপরে অপারেশন চালায় এবং একটি ইসলামিক বেস কান্ট্রিতে ওয়েস্টার্ন যেই সিভিলাইজেশন সেটাকে নিয়ে আসে, অর্থাৎ পশ্চিমা যে সভ্যতা সেই সভ্যতাকে সে আমদানি করতে শুরু করে, ইম্পোর্ট করতে শুরু করে। এর দ্বারা ইরানের আইডিওলজিক্যাল ড্যামেজও হয়, অর্থাৎ আদর্শিক ক্ষতিও হয়। এর মূলে কে দায়ী? এর মূলে দায়ী হচ্ছে রেজা শাহ বা শাহ বংশ, ইরানের যেই ঐতিহাসিক শাহ বংশ। তারা পুনরায় আর কি আমেরিকার সাথে পূর্ণরূপে আতাত করতে শুরু করে এবং ইরানের সেই ন্যায্য তেলের যে অধিকার সেটা আবার পুনরায় ব্রিটিশ, আগে ছিল একতরফাভাবে ব্রিটিশরা, এখন এখানে আমেরিকানরাও অ্যাডজাস্ট হয়ে যায়। তারা দুইটা পক্ষ এখন ইরানের টোটাল তেলের 40% ব্রিটিশরা এবং 40% নিয়ে যায় হচ্ছে আমেরিকানরা, আর বাকি যে 20% আর 10% হচ্ছে নেয় ফ্রেঞ্চরা এবং অন্য কে জানো একটা খেয়াল নেই। তো এরপরে আসুন, তখন ইরানের জনগণ আরো বেশি ক্ষিপ্র হয়। তারা ভাবতে শুরু করলো এখন আমাদের আরো তীব্র কিছু করা প্রয়োজন। এরপরে আসুন 1979 এর ইসলামিক রেভলিউশন বা ইসলামী অভ্যুত্থান, যেটা পরিচালনা করা হয় আয়াতুল্লাহ আলী খোমেনির দ্বারা এবং 1979 সালে তিনি ইসলামিক বিপ্লব করার ফলে এই যে রেজা শাহকে পুনরায় একটা কি বলে ক্ষমতাচ্যুত করে এবং ক্ষমতাচ্যুত করার পরে এই যে রেজা শাহ তিনি আমেরিকাতে গিয়ে আশ্রয় নেয়, আমেরিকাতে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে তখন ইরান বলল আমেরিকাকে যে আপনারা আমাদেরকে ওই আমাদের যে পলাতক রাষ্ট্রপ্রধান ছিল তাকে দিন, কিন্তু আমেরিকা এতে নারাজ। আমেরিকা বলছে না, আমরা দিব না। তো তখন ইরানের জনগণ ক্ষিপ্র হয়ে তৎকালীন যেই ইরানে অবস্থিত আমেরিকান যে কনসুলেট ভবন ছিল সেই কনসুলেট ভবনে হামলা করে। হামলা করার মাধ্যমে 52 জন আমেরিকান নাগরিককে, আমেরিকান সিটিজেনকে তারা জিম্মি করে, যেটাকে বলা হয় হোস্টেজ ক্রাইসিস। তারা 52 জন আমেরিকান নাগরিককে 444 দিন জিম্মি করে রাখে এবং তারা বিভিন্ন আলোচনা চালিয়ে যায়। এই 52 জন জিম্মিকে ইরানিরা কেন জিম্মি করে রাখে? কারণ রাখে যাতে করে এখানে তারা সেই তাদের পুরনো ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভীকে ব্যাক করতে পারে তাদের দেশে, এজন্য। কিন্তু আমেরিকা তো নারাজ, তারা উল্টো কি করলো, জিমি কার্টার ছিল তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট। জিমি কার্টারের নেতৃত্বে 1980 সালের 24 এপ্রিল একটি অপারেশন হয়। সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন ইগল ক্ল, যার মাধ্যমে সে ডেল্টা ফোর্স পাঠায়, আমেরিকান ডেল্টা ফোর্স ইরানের ভূমিতে পাঠায় যাতে করে এই 52 জন হোস্টেসকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। কিন্তু তারা রেজা শাহকে ইরানিদের কাছে তাও দিবে না। এবং তারা যখন সেই ডেল্টা ফোর্স পাঠালো, তারা ইরানের যেই অ্যাডভার্স এনভায়রনমেন্ট বা বিরূপ আবহাওয়া, সেই বিরূপ আবহাওয়ার ফাঁদে পড়ে তাদের বিমান ধ্বংস হয়ে যায় এবং বিমানের যারা হচ্ছে গিয়ে পরিচালনা করতো তারাও নিহত হয় এবং এতে করে আমেরিকানরা আরো বেশি ক্ষুব্ধ হয়। হ্যাঁ, এটা হচ্ছে অন্যতম একটা রিজন, এখানে আমরা একটা বিষয় আরো অ্যাড করব, সেটা হচ্ছে ইরাক ইরান যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধ বেসিক্যালি এই যে ইরাক ইরান যুদ্ধটা হয় 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। এই ইরাক ইরান যুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে ইরাককে সমর্থন দেয় এবং ইরানের বিরুদ্ধে তারা কাজকর্ম করে। কিসের জন্য করে? এই যে 52 জন হোস্টেস ক্রাইসিস, তাছাড়া আরো অনেক ধরনের জিও পলিটিক্যাল কারণ এখানে আছে, সেগুলোর জন্য। তো সব মিলিয়ে 1979 সালে যখন ইসলামিক রেভলিউশন ক্ষমতায় আসে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খমেনি ক্ষমতায় আসে, তখনই কিন্তু ইরানের উপরে গোটা কয়েক অল্প অল্প করে নিষেধাজ্ঞা দেয়া হয়, ইকোনমিক এমবার্গো বা স্যাংশন দেয়া হয়। হ্যাঁ, এবং ইরানের ইকোনমি আস্তে আস্তে করে ধসে পড়তে শুরু করে। এরপরে আসুন
নিউক্লিয়ার ক্রাইসিস 2002। আমেরিকাতে নির্বাসিত যে ইরানি বিরোধী দল, তারা 2002 সালে আমেরিকানদের কাছে ফাঁস করে দেয় যে ইরান পারমাণবিক প্রকল্প চালু করেছে, অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র বানাবে। তাই এইটাকে যখন ফাঁস করে দেয়া হয়, তখন আরাক এবং নাতানস এই দুইটি পারমাণবিক স্থাপনার কথা ফাঁস করে দেয়া হয়। ফাঁস করে দেওয়ার কারণে আমেরিকা তখন আরো বেশি ক্ষুব্ধ হয়। কারণ কি, তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দ্বারা টোটাল মধ্যপ্রাচ্যটাকে সে কন্ট্রোল করে। কিন্তু যদি ইরান নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি হয়, তখন এটা মধ্যপ্রাচ্যের জন্য একটি থ্রেট। তাই সে চিন্তা করলো যে কোনোভাবেই ইরানের কাছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস থাকা যাবে না। কে মনে করলো? আমেরিকা মনে করলো। আসুন, এরপর হচ্ছে 2015 সালের JCPOA এগ্রিমেন্ট, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ট্রিটি 2015 সাল। এই এগ্রিমেন্টের ভিতরে কি ছিল? এই এগ্রিমেন্টে 3টা শর্ত দেয়া হয়। মূল শর্তটাই ছিল হচ্ছে ইরান কোনোভাবেই তার যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যা ছিল তার 98% ডিস্ট্রয় করতে হবে, নয়তো আমেরিকাকে হস্তান্তর করতে হবে। অনলি 2% ইরান মজুত করতে পারবে, অর্থাৎ ইরান তার মোট ইউরেনিয়ামের মাত্র 2% মজুত করতে পারবে। এটা ছিল সবচাইতে ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট। হ্যাঁ, এই এগ্রিমেন্টের দ্বারা এইটা প্রুভ করা হয় যে ইরান কোনোভাবেই নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি হতে পারবে না। এবং বিনিময়ে ইরান কি পাবে? বিনিময়ে ইরান পাবে সব ধরনের ইরানের উপরে ইম্পোজ করা সব ধরনের যে ইকোনমিক স্যাংশন গুলো দেওয়া ছিল সেগুলো থেকে ইরানকে মুক্ত করে দেবে। তাই এই চিন্তা করে ইরান রাজি হয়ে যায়, বলো ঠিক আছে, আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না, তুমি আমাদেরকে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট দাও। যেমন কথা তেমন কাজ। অর্থাৎ তখন জেসিপিওএ চুক্তি হয়। এই জেসিপিওএ চুক্তিটার সাথে ছিল P5+1, অর্থাৎ P5 বলতে ইউনাইটেড নেশনস এর যে সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বার, সেই পার্মানেন্ট মেম্বারের 5 জন সদস্য, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া, এই 5টি দেশ, এবং তার সাথে 1 ছিল হচ্ছে জার্মানি। এই 6টি দেশ মিলে এই চুক্তিটা করে। তো চুক্তি অনুযায়ী সবকিছু ভালোই চলতেছিল, কিন্তু 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় আসে, তখন সে এসে বলে যে এই জেসিপিওএ চুক্তি এটা আর ইফেক্টিভ থাকবে না, অর্থাৎ ইরানের সাথে কোনো চুক্তি নাই। ইরান এই চুক্তির দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। তাহলে কি করতে হবে? এই চুক্তি থেকে বের হয়ে যেতে হবে। সে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা সেই বারাক ওবামা যে 2015 সালে যে জেসিপিওএ চুক্তিটা করে, সেই চুক্তি থেকে বের হয়ে যায় এবং ইরানের উপরে আরো বেশি করে কঠোর নিষেধাজ্ঞা দিতে শুরু করে। যার কারণে ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার কারণে তখন সে চিন্তা করলো যে আমি যেহেতু অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছি, তাহলে আমি আমার সেই পারমাণবিক যেই ফ্যাসিলিটি সেটাকে আমি আবার পুনরায় চালু করব। এবং তখন সে তার তেল বা অন্যান্য ন্যাচারাল রিসোর্সেস গুলো সে ডলারকে বাদ দিয়ে বাইপাস করে অন্যান্য যে মুদ্রা আছে, যেমন ইউয়ান কিংবা রুবল, অর্থাৎ রাশিয়ার কাছে সে বিক্রি করে রুবলে এবং চীনের কাছে ইউয়ানে বিক্রি করতে শুরু করে। এই হচ্ছে মূল সমস্যা, যে কেন ডলারকে বাইপাস করে ইরান ইউয়ান কিংবা রুবলে তেল বিক্রি করতেছে। এবং তাই সে বলল কি এবার, যে ইরান তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বৃদ্ধি করতেছে, এটা মিডল ইস্টের জন্য থ্রেট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে সে ফাইনালি 2025 সালেও সে 12 দিন যুদ্ধ করে এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় সে আক্রমণ করা শুরু করে।